শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। নতুন একটি দিন, নতুন প্রত্যাশা নিয়ে শুরু হোক এই দিনটি এবং পুরো দিনটি খুব চমৎকার কাটুক এই কামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছে আমি সুস্মিতা, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল সুস্মিতা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি আনিস, তোমাকেও শুভ সকাল। এবং তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, অনেকদিন পর তোমার পাশে বসলাম। একদমই তাই, তাই না? এবং সে কারণেই আরো বেশি ভালো লাগছে এতদিন পর তোমার সঙ্গে এই সেটে বসতে। তোমার নামের অর্থ সুস্মিতা, সুস্মিতা অর্থ তো যে নারীর হাসি সুন্দর। হ্যাঁ, তো নিশ্চয়ই হাসি দিয়ে মানুষের মন ভুলিয়ে দাও। কিছুটা চেষ্টা করি এবং সব থেকে বড় কথা হচ্ছে সবসময় চেষ্টা করি হাসি খুশি ভাবে থাকতে, যাতে মনটাও আসলে খুব ভালো থাকে। এবং একটি হাসি মাখা মুখ কিন্তু আমাদের মনকে ভালো করে দেয়, তাই না? একদমই তাই। এবং আজকে মন ভালো করা একজন অনুষঙ্গ আছেন, একজন চমৎকার অতিথি আছেন, যিনি তার মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের মাঝে সেবা বিলিয়ে দিচ্ছেন। কে আছে তুমি না হয় পরিচয়টা করিয়ে দাও। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উদ্যোক্তা শামস আবু সোমেন। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা অনেক ভালো আছি এবং আপনাকে আজকে রাঙা সকালে আমাদের সঙ্গে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আমিও এখানে এসে খুব কৃতজ্ঞ বা ধন্যবাদ আপনাদের সাথে জয়েন করার জন্য। পুরো অনুষ্ঠান জুড়েই আপনার জীবন সম্পর্কে জানবো, একেবারে শৈশব থেকে শুরু করি আমরা। কিন্তু এই যে প্যারেন্টস কেয়ার, যার মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে একেবারে প্রবীণদের সেবা দিয়ে যাচ্ছেন, এই চিন্তা আসলে আপনার কিভাবে আসলে একটু ছোট্ট করে শুরুতে জানতে চাই। যেটা হচ্ছে, আমি আসলে বিগ কর্পোরেট হাউসে জব করতাম, সাথে আমার ওয়াইফও জব করতো। তখন আমরা হতো কি, এত বিজি লাইফ, ঢাকা শহর দিন যেভাবে বিজি হয়ে যাচ্ছে, তা আমরা আমাদের বাবা মাকে সময় দিতে পারতাম না, বাচ্চার জন্য সময় দিতে পারতাম না। তখন আমার মনে হলো যে এরকম কোনো কনসেপ্ট করা যায় কিনা, যে কেয়ার গিভিং, নার্সিং অথবা বেবিদের জন্য ন্যানি কেয়ার। তো এইটা তখন আসলো। পরে ধরেন একটা তো বাংলাদেশের প্রতিবন্ধকতা আছে যে জব ছেড়ে বিজনেস করা। পরে সাহস করে 2020-এ আমি শুরুটা করলাম। জি, আপনার সেই কাজের জায়গায় আমরা ফিরবো। তবে যেমনটা আনিস বলছিল যে আমাদের রাঙা সকালে যারা আসে তাদের একদম শৈশব থেকেই আমরা চেষ্টা করি সেই মানুষটাকে চিনতে। একটু শৈশবে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই, শৈশবের গল্পগুলো একটু শুনবো। কেমন ছিল ছোটবেলা? আচ্ছা, আমার জন্ম হচ্ছে বগুড়াতে। আমি 1982-তে জন্মগ্রহণ করি। তারপরে ক্লাস 7 পর্যন্ত বগুড়ায় ছিলাম। তা ছোটোবেলায় প্রচণ্ড খেলাধুলা করতাম, ক্রিকেট খেলা খুব পছন্দ ছিল ওই সময়। ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকারের খেলা রেগুলার দেখতাম। তো মাঠে থাকতাম বেশি। আমার আম্মাকে সবাই বলতো, মাকে বলতো যে আপনার ছেলে তো বাসায় দেখি না, সবসময় মাঠে। ওই ছোটোবেলা থেকেই প্রচুর খেলাধুলা করতাম, আড্ডাও করতাম। কিন্তু বাসাতে একটু ছিলাম, ইন্ট্রোভার্ট ছিলাম। এতটা কথা বলতাম কম, বা আত্মীয় স্বজনের একটু কথা বলতাম কম। কিন্তু এমনি ফ্রেন্ডদের সাথে খুব চঞ্চল, বা খুব অনেক গল্প, অনেক আড্ডা করতাম। আর এমনিতেও খুব ট্রাভেলিং খুব পছন্দ করতাম। ক্লাস 9 থেকেই ঢাকার বাইরে, যতটুকু ছেলে ঢাকার বাইরে যাওয়া, প্রথম আমি সিলেট, হবিগঞ্জে যাত্রা শুরু করি। এইভাবেই ছোটোবেলাটা আমার কাটছে। তারপরে 8 থেকে আমি বগুড়া থেকে ঢাকায় চলে আসি। এই হচ্ছে আমার। ক্রিকেট প্লেয়ার হতে কখনো ইচ্ছে করেনি আপনার? ওই সময় ইচ্ছা করতো, ওই সময় ভাবতাম যে বড় হলে খেলোয়াড়ই হবো। ইচ্ছা ছিল খেলোয়াড় হওয়ার ইচ্ছা ছিল, যে হয়তো। কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল আপনার? না, সম্পর্ক খুব ভালো ছিল। আমি তো 6 ভাই বোন আমরা, তার মধ্যে সবার ছোট। তো ছোটদের তো একটা সবার একটা আদরের ব্যাপারগুলো থাকে। তো এটা ভালো ছিল। বাবা মাও আমাকে ওইভাবে যে বকাবকি করতো না, কারণ ছোটদের একটু বকাবকি কমই করে সবাই। তো এই কারণে খুব ভালো একটা সবার সাথেই, সব ভাই বোন বা বাবা মার সাথে সম্পর্ক ভালো ছিল। একটু যদি জানতে চাই যে বাবা মায়ের সেই সময় প্রত্যাশা কি ছিল আপনার কাছে? আপনি তো খেলোয়াড় হতে চেয়েছিলেন, কিন্তু বাবা মা কি চাইতো? বাবা মা নর্মাল যেটা বাবা মা চায়, যে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইগুলোই হব, এইগুলো পড়ালেখা ভালো করবো। আমি তো ওই সময় বগুড়া জেলা স্কুলে ছিলাম। তো ওই সময় বগুড়া জেলা স্কুল বগুড়ার মধ্যে সবচেয়ে বেস্ট স্কুল ছিল। তো ওইটা ভাবছিল যে না, অনেক পড়ালেখা করে, কিন্তু আসলে খেলাধুলা বা অন্য অ্যাক্টিভিটির দিকে বেশি ঝোঁক ছিল আমার। তো এই কারণে ইচ্ছা ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার এসবই হই, বাবা মার ইচ্ছা ছিল। যতটুকু মনে হচ্ছে আপনার কথা শুনে অত বেশি চাপ হয়তো বাবা মা আপনাকে দেননি। না, একদমই চাপ দেয়নি। বাবা মাও দেয়নি, ফ্যামিলি মেম্বার থেকেও দেয়নি। এবং ছোট ছেলে হিসেবে অনেক প্রায়োরিটি নিশ্চয়ই পেতেন। হ্যাঁ, চাপ দেয়নি। আমার ওটা এখন মাঝে মাঝে মনে হয় চাপ দিলে একটু ভালো হতো। হ্যাঁ, অনেক ভুল করে ফেলে, মাঝে মাঝে ভুল করে ফেলছি, কারণ চাপ না দেওয়ার কারণে। জি স্যার,
পুরো ঘন্টা জুড়ে আপনার গল্প আমরা শুনতে থাকবো, আরও অনেক কিছু আপনার থেকে শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে আপনার সম্পর্কে, সেগুলো একটু জানিয়ে ফেলতে চাই। হ্যাঁ, দর্শক, আমাদের আজকের অতিথি শামস আবু সোমেন। তিনি বর্তমানে প্যারেন্টস কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবে কাজ করছেন। করোনাকালে ঘরে বসেই চিকিৎসা সেবা দিতে মূলত যাত্রা শুরু করে প্যারেন্টস কেয়ার। এরপর ধীরে ধীরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের সাক্ষাৎকারের সময় নেওয়া, ফিজিওথেরাপি, পাশাপাশি রোগী ও প্রবীণদের জন্য 24 ঘন্টা দেখভালের স্বাস্থ্যসেবা চালু করে প্রতিষ্ঠানটি। এসব সেবা ব্যবহারের জন্য সরাসরি কোথাও যেতে হয় না। অনলাইনে সেবার ধরন নির্বাচন করলেই চ্যাটবটের মাধ্যমে বিভিন্ন তথ্য জানা যায়। শুধু তাই নয়, প্রবীণদের দেখভালের জন্য কর্মীও বাছাই করা যায়। অনলাইনে প্রবীণদের সার্বক্ষণিক যত্ন নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটিতে রয়েছে অসংখ্য কর্মী। তার মধ্যে বর্তমানে 130 জন কর্মী সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। এছাড়াও দক্ষ ফিজিওথেরাপিস্টের পাশাপাশি নার্সও রয়েছেন। এরই মধ্যে প্রায় 2500 মানুষকে সেবা দিয়েছেন তারা। দর্শক, চলুন ফিরে যাই অতিথির কাছে। অনেক কাজ করেছেন, সেই কাজের জায়গাগুলোতে ধীরে ধীরে আসবো, কিন্তু যেহেতু শৈশবের গল্পে আমরা ছিলাম, একটু স্কুলের গল্প জানতে চাইবো। যে আপনি বলছিলেন বন্ধুদের সাথে খুব কথা বলতেন, দুষ্টুমিও করতেন, এছাড়া পড়াশোনার কথা যদি একটু জানতে চাই, যে কেমন লাগতো ছোটবেলায়, পড়াশোনা কতটা পছন্দ ছিল? তা পড়াশোনাটা খুব বেশি ভালো লাগতো না, যেটা সত্যি কথা। পড়তে হতো বা পড়ালেখার একটু প্রেশার থাকতো, বা ফ্রেন্ডরা সবসময় একটা কম্পিটিশন থাকে না, যে কেমন রেজাল্ট হচ্ছে, এইগুলো ছিল। ছোটবেলায় তো ভালোই, খুব মজা ছিল। যে স্কুলে মর্নিং শিফট, আমাদের বগুড়া জেলায় স্কুল 2 শিফটে ছিল, মর্নিং শিফট, ডে শিফট। আমি মর্নিং শিফটে ছিলাম। তো সেখানে খুব স্কুল থেকে এসে আবার যে খেলার মাঠে যেতাম বা আড্ডা দিতে যেতাম, একদম ছোটবেলা থেকে। 3-4 থেকে তো অতটুকু ছেলে হয়তো ঢাকার বেরি হতে পারবে না, কিন্তু আমরা কিন্তু ওই খেলার মাঠেই চলে যেতাম, বা ফ্রেন্ডদের সাথে রাত 7টা-8টা বন্ধু। কিন্তু ঢাকাতে কিন্তু এই এনভায়রনমেন্টটা অবশ্যই পাওয়া যাবে না, যতটুকু ছেলেকে ছাড়া। বা এরকম হচ্ছে যে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া, সেগুলো যেতাম, বা সাইকেল চালাতাম প্রচুর। 5-6 এর দিকে প্রচুর সাইকেলও দিয়ে ঘুরতাম। আচ্ছা, এবং কলেজটাও কি পরবর্তীতে বগুড়াতে? না, বগুড়ার পরে ঢাকায়। আমি ক্লাস 8-এ ঢাকায় চলে আসি। আচ্ছা, এসি তখন তো আর খেলাধুলা বন্ধ হয়ে যায়, একদমই বন্ধ হয়ে যায়। তখন তো আমরা কলা বাগানে থাকি, তো ওইটা বন্ধ হয়ে যায়। পরে তো ঢাকা কমার্স কলেজ। ঢাকা চলে আসা আসলে কিসের সুবাদে? ফ্যামিলিটা আসলে শিফট হয়ে যায়। আমার বড় ভাই ছিল ওই ফিল্ম ডিরেক্টর ছিল, আবু সাইদ। তো উনি হচ্ছে মেইনলি অনেক আগে ঢাকায় থাকে। তা আমিও করতাম। আমরা আস্তে আস্তে ভাই বোনগুলো ঢাকায় শিফট হয়ে থাকে। তখন বাবা ভাবে যে যেহেতু সবাই বগুড়া থেকে, আমরা ঢাকার দিকে বাবা মা সহ সবাই শিফট হয়ে আসি ঢাকাতে। এবং যেমনটা আপনি বলছিলেন যে বগুড়ায় আসলে দুরন্ত শৈশব থেকে ঢাকায় চলে আসার পর তো কিছুটা জীবন আবদ্ধ হয়ে গেল। সেই আবদ্ধ হওয়ার পরে আসলে তখনকার অভিজ্ঞতা একটু শুনতে চাই। একটা নতুন পরিবেশে, নতুন শহরে মানিয়ে নেওয়া কতটা কঠিন ছিল? হ্যাঁ, তখন বাসায় থাকতাম বেশি, মনে আছে। স্কুল বাসায় থাকতাম বেশি। পরে আস্তে আস্তে ওই কলাবাগান স্কুলের কিছু ফ্রেন্ড ছিল, পরে ধানমন্ডিতে লেখে কিছুদিন একটা গ্রুপ ক্রিয়েট হয়, ওইভাবেই আড্ডা। তারপর আস্তে আস্তে কিন্তু সময় লাগছে নাগরিক জীবনে অভ্যস্ত হতে থাকে। তাও 2-3 বছর লেগে গেছে। ঢাকার কোন এলাকায় ছিলেন? আমি কলাবাগানে ছিলাম। কলাবাগানে ছিলেন। তখনকার কলাবাগান কেমন ছিল? ভালো ছিল। তখন তো এখন যেমন কলাবাগান যেতে আমার ভয়, এত জ্যাম, ভয় লাগে। তখন কিন্তু এতটা অনেক ফ্রি ছিল। এবং ধানমন্ডি যখন 8-এর দিকে আমি আড্ডা মারতাম, তো ওই সময় দেখতাম যে অনেক, এখন তো রাস্তাগুলোতে প্রচুর লোকজন হয়ে গেছে সেটাই। এবং আপনি বলছিলেন যে পরবর্তীতে স্কুল শেষ করে ঢাকা কমার্স কলেজে আপনি ভর্তি হলেন, এবং কমার্স কলেজের গল্প যদি একটু শুনতে চাই। কোন বিষয়, কোন বিভাগে ছিলেন আপনি? আমি ছিলাম কমার্সে। কমার্সে এসএসসি সায়েন্স ছিলাম। কমার্সে থাকার পর হচ্ছে যেটা হচ্ছে কমার্স কলেজ হিসাবে অনেক ভালো কলেজ, কিন্তু একটু রেস্ট্রিক্টেড বেশি ছিল, যে সবকিছু ডিসিপ্লিন নিয়মকানুনের মধ্যে চলতে হতো। তো এটা ছিল তখন। তো যেটা হতো সবচেয়ে বেশি, আমার চুল থাকতো বড়। হ্যাঁ, চুল অনেক বড় থাকতো। তো এই কারণে যেটা হতো, যখনই ওদের আবার চুল থাকতো, ছোট থাকতে হতো। তো এটা দেখা যেত যে প্রতি মাসে বা 2 মাস পর পরই আমাকে টিচাররা এটার কারণে একটা পানিশমেন্ট দিত, এই চুল বড়র কারণে। আপনি বলছিলেন আপনার বড় ভাই চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত, এবং যতটুকু আপনার সম্পর্কে জেনেছি যে পরিবারেও আসলে ওই সিনেমা দেখা এই ধরনের একটা প্র্যাকটিস ছিল। তো কলেজ জীবনে থাকতে কখনো এরকম হয়েছে লুকিয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া? কলেজ এমনি ঘুরতে যাওয়া হয়েছে, যে কলেজ না করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে এরকম যাওয়া হয়েছে, যে আমাদের ওদিকে
গাজীপুর, টঙ্গী চলে যেতাম ফ্রেন্ডরা মিলে। আচ্ছা। কিন্তু ওরকম সিনেমা দেখা হয় না, কিন্তু আমাদের বাসাতে বা বিভিন্ন কালচারালে আমি দেখতাম। আমি যেমন ছোটবেলা থেকেই পাবলিক লাইব্রেরি বলেন বা ইন্ডিয়ান কালচার সেন্টারে বলেন, এগুলো যেতাম। ওই আমার 9-10 থেকেই আমি ভাইয়ের সাথে যেতাম। কলেজ জীবনটা আসলে খুবই সংক্ষিপ্ত, মাত্র 2 বছরের। সেই সংক্ষিপ্ত জীবনের অভিজ্ঞতা আসলে কেমন ছিল? বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো মজার স্মৃতি আছে কিনা? হ্যাঁ মানে হ্যাঁ, ওটা তো বন্ধু আছে। আমার একটা মানে বেস্ট ফ্রেন্ড ছিল, মানে কমার্স করে যেটা ছিল কি, ওই যে প্রতি 2 মাস 3 মাস পর সেকশন চেঞ্জ হয়ে যেত, আচ্ছা। কারণ রেজাল্টের উপরে। হ্যাঁ, চেঞ্জ হয়ে। তা আমার সাথে যে ছিল, মানে প্রথম থেকে যে ছেলেটা, যে ফ্রেন্ডটা ছিল, দেখা যেত 3 মাস পরেও ওকেই আমি পেতাম, মানে রেজাল্টটা ওইভাবেই হতো। মানে এটা লাস্ট পর্যন্ত ওকেই দেখি বারবার মানে পেয়েছি। তো এটা ভালো ছিল যে আবার মানে একই জনকে পেয়েছি, কিন্তু অনেক সময় না চেঞ্জ হয়, আবার সিটও ফিক্সড দেওয়া থাকে, যে সেকশন চেঞ্জ হওয়ার পরে সিটটা এই সিটেই প্রতিদিন বসতে হবে। তো এটা খুব মানে ভালো লাগছিল যে একই জনকে পাইছি আমি। শৈশবে আপনার ক্রিকেট প্লেয়ার হওয়ার ইচ্ছা ছিল, তারপর চিন্তা করলেন ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, তারপর আবার কমার্সে গেলেন। এই সাবজেক্ট চয়েসের বিষয়ে আসলে বাবা-মার কোনো বিষয় ছিল? আসলে ওই সায়েন্সে আমাদের সময় তো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এরকম ছিল। হ্যাঁ, তা আমি হয়েছে ফার্স্ট ডিভিশন ছিলাম। তা তখন তো স্টার ছিল, এরকম ছিল। যেহেতু মানে স্টার হয় নাই, তখন বাবা মা ভাবলো যে আসলে হয়তো আমার সায়েন্সের কেরিয়ার গ্রোটা অত ভালো হবে না, এই জন্য কমার্সে আমাকে মুভ করায়। যে কমার্স তখন তো মানে বিবিএমবিএ চালু হয়, তখন তো একেবারে বিবিএমবি এর খুবই জনপ্রিয়তা। এবারে একটু পরবর্তী গল্পেও যেতে চাই। কলেজের পরে কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া হলো, কোন বিশ্ববিদ্যালয়ে? আমি এমবিএ এর কথা বলি, আমি এমবিএটা না বলি, আমি এমবিএটা ছিলাম হচ্ছে ব্রাকে, কারণ ওটাই মজা ছিল আমার বেশি। আমি ওই ব্রাকে ছিলাম, আর ওখানেও মানে অনেক মানে হয় না ওই লেভেলে আসলে অনেক ফ্রেন্ড সার্কেল কিন্তু হয় না, মানে হয়তো স্কুল কলেজ, কিন্তু ওই জায়গাটাতে অনেক মানে সার্কেল হলো, মানে প্রচুর সার্কেল হলো, যেগুলোর সাথে এখনো কমিউনিকেট হয়, যোগাযোগ হয়, কথা হয়। কেউ দেশের বাইরে থাকে, দেশে থাকে, আড্ডা হয়। এখন যারা মিরপুরে থাকে আমার ব্র্যাক ইউনিভার্সিটি, তাদের সাথে এখন আড্ডা হয় রেগুলারলি। আচ্ছা, যেমনটি আপনি বলছিলেন যে ব্র্যাক ইউনিভার্সিটিতে এমবিএ করছেন, এবং অফ ক্যামেরায় বলছিলেন যে পাশাপাশি আপনি তখন চাকরিও করতেন। কোথায় জব করতেন? হ্যাঁ, আমি ওই সময় সিটি সেল ছিল, সিটি সেল মোবাইল কোম্পানি ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। তো ওই সময় আমি কাস্টমার কেয়ার ছিলাম। মানে আমার হতো যে আমার ক্লাস তো মেইনলি ওই বিকেলে ইভিনিং ছিল। এটা কি ইভিনিং এমবিএ ছিল? না, রেগুলার এমবিএ ছিল, কিন্তু ওই 3টা-4টার দিকে ক্লাস শুরু হতো, মর্নিংয়ে হতো না। তো ওইটাও তো আবার ইভিনিংও ক্লাস থাকতো। তো ওইটার সময় আমি আবার কল সেন্টারে কাজ করতাম। সকালটা তো পাচ্ছি, সকালটা বা রাতের শিফটে করতাম। রাতের শিফটে বেশি মজা পেতাম, মানে আমার রাতে শিফটে করতে ভালো লাগতো। রাতে একটু কলের প্রেশার কম থাকতো, আর হচ্ছে আমিও রাত জাগার অভ্যাস ছিল, 2টা-3টার মধ্যে জাগতে পারি। তো এটা আবার সকাল হলে আবার ঘুম থেকে উঠতো 5টার দিকে, কারণ ওরা গাড়ি থেকে পিক করতো। তো ওইটা আবার কঠিন হয়ে যেত আমার জন্য। তা আমি যে রোস্টার করে তাকে বারবার রিকোয়েস্ট করতাম যে আমাকে রাতের ডিউটিতে দিতে দেওয়ার জন্য। আচ্ছা, এবং একই সঙ্গে এমবিএ, তার পাশাপাশি আবার চাকরি করা, কতটা কঠিন হয়েছিল সেই সময়টাতে সবকিছু ব্যালেন্স করা? হ্যাঁ, একটু কঠিন হয়েছিল। তো এমনিতে যেটা হচ্ছিল যে সবাই তো মানে বাসা ছোটো ছেলে হয়, এভাবে কাজ করতে পারবে কিনা, ঠিক মতো হবে কিনা। কিন্তু যখন করছিলাম তখন বাবা আমার মানে খুশি হয়েছিল যে না, যে রাত যে কাজ করছে, আবার এমবিএ করছে, হ্যাঁ মানে কেরিয়ারের দিকে যাচ্ছে, এটাতে খুব মানে মানে প্রচন্ড হ্যাপি ছিল। সেই দুরন্ত ছেলেটা আবার পড়াশোনা, চাকরি সবকিছুতে একেবারে মনোনিবেশ করছে। বাবা মার অনেক ইতিবাচক সাপোর্ট ছিল আপনার প্রতি। কোন সাবজেক্টে আপনি এমবিএ করছিলেন? আমি মার্কেটিংয়ে। আচ্ছা, তখন তো বোধহয় প্রেশার অনেক বেশি ছিল, বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটি বেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ নামকরা ইউনিভার্সিটি। তখন আসলে প্রেশারটা কেমন ছিল? এখন আমরা দেখি বিবিএমবিএতে অনেক বেশি প্রেশার নিতে হয়, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট সবকিছু মিলে। হ্যাঁ, প্রেশার আছে, প্রেশার ছিল, প্রেজেন্টেশন করা, প্রিপেয়ার করা, তো এইগুলো তো প্রেশার ছিল, মোটামুটি খারাপ না, ভালো প্রেশার ছিল। এবং এমবিএর পরবর্তীতে কি আপনি রবিতে কাজ করতে শুরু করলেন? না, সিটি সেলেই আমি ছিলাম। সিটি সেলে হচ্ছে কাস্টমার কেয়ার ছিলাম বা কল সেন্টারে ছিলাম। দেন হচ্ছে আমার যখন মানে এমবিএ শেষ হলো, তারপর আমি জয়েন করলাম হচ্ছে সিটি সেলেরই সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টে, যেটা আমার পোস্টিং হলো হচ্ছে আমি হচ্ছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এইটার টেরিটরি ম্যানেজার, মানে এই 3টা ডিস্ট্রিক্টের টেরিটরি ম্যানেজার দেখতাম 3টা। তো ওই সময় আবার চলে গেলাম ওখানে, যে ঢাকার বাইরে আমি একাই থাকতাম। তখন কি পড়াশোনার পার্ট আপনি দিয়ে ফেলেছেন? বাট টেরিটরি অফিসার বা ওই জায়গাটাতে কাজ করতে গেলে তো বেশ আসলে
প্রেশার মানে হ্যাঁ। চাপটা অনেক বেশি সামলাতে হয়। সেলসের কেমন অভিজ্ঞতা ছিল আসলে? না আমার যদি ট্রাভেলিং খুব ভালো লাগে, যে আমি তো রংপুর ওই জায়গাটা যাইনি, মানে যদিও আমার বাসা বগুড়া কিন্তু রংপুর কুড়িগ্রাম যাইনি। তা আমি খুব ওটা এনজয় করতাম কি, যে আমি ধরেন ওই রংপুরে থাকতাম, দুদিন কুড়িগ্রাম থাকতাম, আবার কুড়িগ্রাম বিভিন্ন থানায় যেতাম, রৌমারি, ভুরুঙ্গমারি, বিভিন্ন থানায় যেতে হতো। তারপর লালমনিরহাটে পাটগ্রামটা, মানে এইগুলো ঘুরতে না ভালো লাগতো আমার, মানে এত সময় মানে খারাপ লাগতো, নতুন নতুন জায়গায় যেতাম। হ্যাঁ, ঘোরা হচ্ছে। ইভেন আমাকে যখন দিনাজপুরে টেরিটরি অফিসার রিজাইন দিল, তখন আমাকে বলছে তুমি কি অ্যাক্টিভিটির দায়িত্ব নিবা কিনা। তা আমি বলছি হ্যাঁ আমি নিব, কারণ ইচ্ছে করেই নিছি যাতে ওই জায়গাগুলো আমার ঘোরাটা হয়, কাজ করা হয়। মানে উপভোগ করছিলেন। হ্যাঁ, দিনাজপুর ওই মানে এই থাকাতে আমি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টই ঘুরে ফেলছি এই সুযোগে আমার। চমৎকার। কিন্তু পরিবার তো তখন ঢাকাতে ছিল। হ্যাঁ, আর আপনি তখন একা ওখানে, পরিবার থেকে দূরে, সেই সময়টা তো নিশ্চয়ই একটা মন খারাপও কাজ করতো। হ্যাঁ, খারাপ করছে। প্রতি ওই যে 2 সপ্তাহ পর পর আসতাম ঢাকায়, কাজ হ্যাঁ করতো, বা চেষ্টা করতাম 1 সপ্তাহ, কিন্তু ওই 1 সপ্তাহ আসলে দিত না। 2 সপ্তাহ পর পরই আমরা ঢাকায় এসে 2 দিন থেকে আবার ব্যাক করতাম, এই হচ্ছে। আচ্ছা, এবং সিটি সেল থেকে পরবর্তীতে রবিতে আসা, এই সিদ্ধান্তটা কবে নিলেন এবং কি কারণে? সিটি সেলের পরে হচ্ছে আমি সিটি সেলে ঢাকায় ট্রান্সফার হয়ে আসি। ট্রান্সফার হওয়ার পর তারপর জয়েন করি এয়ারটেলে। তখন রবি এয়ারটেল এক ছিল না, আলাদা ছিল। হ্যাঁ, তখন আমি এয়ারটেলে ছিলাম। পরে এয়ারটেলও টেরিটরি এতে ছিলাম, ওটা তখন আমি ধানমন্ডি মোহাম্মদপুর দেখতাম। পরে কারণ মানে সিটি সেল থেকে এয়ারটেল অ্যাজ এ কোম্পানি হিসেবে বড় ছিল, আবার রেমুনারেশনটা বেশি ছিল, সব মিলে পরে এয়ারটেলে আমি জয়েন করি। দেন আমি হচ্ছে 2014-তে জয়েন করি হচ্ছে রবিতে। আচ্ছা আচ্ছা। এবং 2014 থেকে আপনি রবির সঙ্গে যুক্ত ছিলেন, সেখানেও কি সেলস ডিপার্টমেন্টে ছিলেন? হ্যাঁ, আমি সেলস ডিস্ট্রিবিউশনে ছিলাম। এই দীর্ঘ সময় ধরে আপনি সেলসে কাজ করেছেন, জীবন কাজ থেকে আসলে কি পেয়েছেন, কি ধরনের অভিজ্ঞতা আসলে সঞ্চয় হয়েছে? সেলসে আসলে কাজ করলে কি প্রচুর লোকদের সাথে মিশতে হয়, যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। যে অনেক লোকের সাথে, যেমন আমার চিটাগাংয়ের টিমই ছিল 85, এবং বিভিন্ন সমস্যা, যেমন ওখানে চিটাগাং তো রবির হিউজ মার্কেট, ওরা তো ওখানে যেমন রিটেলার ছিল প্রায় 1000-এর উপরে। হ্যাঁ, তো এইগুলো ছিল আমার, যেমন সীতাকুণ্ড, মিরেশ্বর, সন্দ্বীপ, এগুলো সব এরিয়া ছিল। তো বিভিন্ন মানুষের সাথে মিশতে হয় কি, একটা মানে অনেক নলেজ গ্যাদার করা যায়, বিভিন্ন মানুষের আন্ডারস্ট্যান্ডিং ভিউটা বোঝা যায়। তো এটা কিন্তু খুব মানে আমার এই জন্য কিন্তু এই বিজনেসটা অনেক হেল্প হয়েছে, যে আসলে মানুষকে বোঝা বা হচ্ছে কীভাবে সেলসটা অ্যাচিভ করা যায়, এই জন্য আমি বিজনেসটা ভালো করছি। জি, 2014 থেকে 2020 পর্যন্ত আপনি রবিতে ছিলেন, এবং যেমনটা আমরা জেনেছি যে 2020-এ করোনা মহামারীর সময় আপনি রবি থেকে চাকরি ছেড়ে দিয়ে নিজের উদ্যোক্তা জীবনের যাত্রা আসলে শুরু করলেন। সেই উদ্যোক্তা জীবনের গল্পেই এবারে আসতে চাই, যে এই চিন্তাটা কেন এলো যে এখন চাকরি ছেড়ে দিয়ে নিজে কিছু করবেন, নিজে একটি প্রতিষ্ঠান তৈরি করবেন? এটা আমি বিজনেস করবো। আমি তো যখন রবিতে চিটাগাংতে নারায়ণগঞ্জে আসলাম, তখন তো নারায়ণগঞ্জ একটা বিজনেস জোন। তা আমার কাছে খুব মনে হতো যে এই লোকগুলো এত ইন্ডাস্ট্রি, এত ফ্যাক্টরি করছে, মানে আমার কাছে এটা খুব মনে হতো যে অনেক বড় বড় বিজনেসম্যান ওখানে হতো, বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ, ফ্যাক্টরি। তা আমি তখন মনে হতো বিজনেস করবো, কিন্তু আসলে হয় না, মানে বাংলাদেশের তো পাসপোর্টের বিজনেসটা আসলে একটু চ্যালেঞ্জিং। সবাই তো চাকরির ভিতরে যেতে চায়। চাকরিতে যে নিরাপত্তার মধ্যে আপনি ছিলেন, এবং ব্যাপার বিজনেস মানেই তো আমরা জানি যে একটা বড় রিস্ক নেওয়া। চাকরি ছেড়ে দিয়ে সেই সময় এই যে ঝুঁকিটা আপনি নেবেন, এবং বিশেষ করে এমন একটা সময়ে, যে সময়টা আসলে পুরো পৃথিবী একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, সেই সময়টাকে আপনি কেন বেছে নিলেন এই আপনার উদ্যোক্তা জীবনে যাত্রা শুরুর জন্য? ওই সময় যেমন কোভিডের সময় আমি আসলে বেছিলাম, আমি তো হেলথ সেক্টর নিয়ে কাজ করতাম। হ্যাঁ, তো ওই 2020-এ মানে ভাবলাম যে চাকরি তো মানে ভালো লাগছে, লাস্টের দিকে আমি আসলে মানে মনোযোগটাও হারাই ফেলছি, যে ভালো লাগছে না, একঘেয়ামো লেগে যাচ্ছে, বিজনেস করব। তো এখন পরে আমি 2000 মানে একটু চ্যালেঞ্জ নেই, আমি আসলে শুরু করলাম হচ্ছে, আমি একটা স্টার্ট আপ আইডিয়া প্রজেক্ট থেকে একটা ফান্ড পাই। হ্যাঁ, একটা ফান্ড আসে আমার, খুব সামান্য স্টার্ট আপ বাংলাদেশ আইডিয়া প্রজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ওই 2020-এর জানুয়ারির দিকে, বেশি টাকা না, খুব সামান্য। তো ওইটা পাই, আর সাথেও মনে হয় যে শুরু করি। ইভেন যেটা হইলো যে কোভিডের যে যখন শুরুটা হইলো, তা আমি আসলে ওই যে অনলাইন ডক্টর আর হচ্ছে কিছু প্রোডাক্ট, ওই তখন পিপি মাস্ক যে রেগুলার প্রোডাক্ট, ওইটা একটা ওয়েবসাইটে গুগল ফর্ম করে আমরা শুরু করি, এবং হিউজ ডিমান্ড ছিল।
তো মানে প্রচুর ডিমান্ড ছিল ওই সময়। তা প্রথমে যে একটা আছে না বিজনেসে যে একটা প্রথমে ধাক্কা বা বিজনেসে একটা প্রথম, কিন্তু আমার কিন্তু ওই মার্চ থেকে জুন পর্যন্ত 2020 আমার কিন্তু মানে মোটামুটি ভালো একটা প্রফিট করে ফেলছিলাম। যখন ওই প্রফিটটা আসে বা ভালো হয় তখন একটু বাসার লোকজন হচ্ছে মানে কনফিডেন্সটা পেয়ে যায় যে না হয়তো আমি পারবো। তারপরে অনেক স্ট্রাগল আছে, তারপর অনেক ইয়ে আছে। যে সময়টা আসলে সবকিছু থমকে যাচ্ছিল সেই সময়টা আপনার জীবন একটি নতুন গতি পেল। এবং আমরা যেমনটা জানি আনিস যে সেই সময়টা তো আসলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেক বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময়টাতে আপনি একটি নতুন প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করছেন। তখন আসলে পরিবার কিভাবে দেখেছিল বা পরিবার থেকে কতটা আপনি সাপোর্ট পেতেন? না, আমি সাপোর্ট পাইছি, মানে যেমন তখন তো অফিস টফিস ছিল না, আমার বোনের বাসায় একটা রুম দিয়ে দিচ্ছিল আমাকে অফিস করার জন্য। তারপরে আমার ওয়াইফ অনেক হেল্প করছে, তো ওয়াইফের ভাইয়ের ছেলে, কারণ লোক নাই, কাকে লোক দা, একজন কল সেন্টার লোক লাগবে, একজন প্যাকেট করতে হবে, ডেলিভারি। ইভেন আমার এরকমও হয়েছে যে আমার যে অর্ডার, তখন আমার একটা ডেলিভারি ম্যান ছিল, ও আসলে কভার করতে পারতো না। আমি এত চাপ ছিল, হ্যাঁ চাপ ছিল। রাতে ওই সময় রোজা ছিল, রোজার সময় মূলত ভোর শেয়ারই করে আমি শুধু অর্ডারগুলো দেখতাম, দেখে আবার একজন কল করতো যে তুমি নিবা কিনা কনফার্ম করো। এই প্রেশারগুলো থাকতো, আবার একজন প্যাকেট করতো ডেলিভারি ম্যান নিয়ে, ও 30-35টা ডেলিভারি করতে হতো, কিন্তু মাঝে মাঝে দেখা যেত 50টা অর্ডার চলে আসছে। এরকমও হয়েছে যে আমারই ডেলিভারি করতে হয়েছে, এরকমও গেছে যে আমি গাড়ি নিয়ে বসুন, ও যেহেতু ওই সাইডটা করতেছে, লোক নাই, মানে ওই সময় লোক পাওয়া কঠিন, বেরোতে চায় না, ভয় পায়। তা আমিও এরকম হয়েছে যে ওই সময়টা আমি নিজেও ডেলিভারি করছি। এবং আপনি আপনার সহধর্মিনীর কাছ থেকেও বেশ সাপোর্ট পেয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ। বিবাহিত জীবনে আসলে কখন প্রবেশ করেছিলেন? আমি 2013-তে। আচ্ছা আচ্ছা। এই যে বলছিলেন যে করোনার সময় এত ঝুঁকি নিয়ে সেই কাজগুলো করেছেন, সেই সময় মূলত আপনারা মাস্ক, পিপিই এই জিনিসগুলোকে সেল করতেন, এবং সেখান থেকে একটি কেয়ার গিভিং প্রতিষ্ঠান তৈরি করবেন বা এই যে কেয়ার গিভিং সাপোর্ট আপনারা দিবেন, সেই যাত্রাটা কখন থেকে শুরু? এটা হচ্ছে 2020 ডিসেম্বর থেকে, যখন কোভিড শেষ হলো তখন তো এই প্রোডাক্টগুলো সেল হওয়া বন্ধ হলো। তারপরেও আমরা তো ওইটা ভাবছিলাম যে কেয়ার গিভিং করবো, নার্সিং হোম, তখন তো আসলে মানে পিপুলের অ্যাভেলেবিলিটি কম ছিল, মানে মানুষজনের, এই কারণে আমি তখন শুরু করতে পারিনি। কিন্তু পরে ডিসেম্বরে আমরা ওইটা শুরু করি, কেয়ার গিভিং, প্রথমে কেয়ার গিভিং আর নার্সিং দিয়ে শুরু করি। কিন্তু এই চিন্তাটা আসলে কিভাবে আপনার মাথায় এসেছিল যে এভাবে অনলাইনে বসে মানুষকে কিভাবে সেবা দেওয়া যায়? এইটা ও যে আমি বললাম যে আমরা নিজেদের ফ্যামিলিতেই অনেক ফেস করতাম। আমার বাবা যেরকম ডায়ালিসিস করতে হতো বা স্ট্রোকের পেশেন্টও ছিল উনি, তো ওই সময় আমরা কিন্তু ছয় ব্যাপার আমি বললাম, তো ওই যেটা হতো কি আসলে এত সবাই ব্যস্ত যে ভাইয়া হয়তো বিদেশে, ও ব্যস্ত, মানে এইরকম মতো তুমি যাও এরকম হয়ে যেত, কিন্তু মাঝে মাঝে এরকমও হয়ে যায়। তো এই কারণেই মনে হতো যে এই বিজনেসটা খুবই। আর তারপর আমি যখন একটু ঘাটাঘাটি করলাম তখন দেখলাম যে না, এই বিজনেসটা দিন দিন বাড়বে, মানে কমার সুযোগ নাই, কারণ মানুষের যতদিন যাবে তত ব্যস্ততা লাইফ করার, এটা তো রোবোটিক দিয়েও সম্ভব না, কারণ এটা মানুষই লাগবে। যে এই কারণে মনে হলো যে না, এটাই শুরু করা যায়। পরে এটা আমি দেখছি আস্তে আস্তে গ্রো করছে, স্লো গ্রো, কিন্তু গ্রো হচ্ছে। আসলে রোবোটিক্স ব্যাপারটা আসলে উন্নত বিশ্বে যতখানি অ্যাভেলেবেল বা শুরু করছে, আমাদের মতো দেশে আস্তে আস্তে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে। আর এটা তো মানে এখন এই কেয়ার গিভিংটা কিন্তু জাপানে 35% লোক ইউজ করে, ইউএসএ প্রচুর লোক ইউজ করে, তো ওরা তো টেকনোলজিতে সবচেয়ে বেশি ভালো, ওরা কিন্তু মানে এটাকে অন্যভাবে সাপোর্ট না, মানে মানুষকে দিয়েই সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং এই প্রসঙ্গটাতে আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে বিদেশে আমরা আসলে এই যে কেয়ার গিভিং যে সেবাগুলো বা অনেকে বাচ্চাদেরকে ডে কেয়ারে রাখে, তারা আসলে যতটা নিশ্চিন্তে রাখতে পারে, বাংলাদেশের মানুষের ভিতর তো সাধারণভাবে একটা ভয় থাকে যে অনলাইন থেকে আমি একটা সেবা নিব, সেই সেবাটা আসলে আমি কতটুকু ভরসা রাখতে পারি, সেই জায়গাটা আপনারা কিভাবে এনশিওর করেন? আমরা আসলে ওই যে ছেলে মেয়েগুলো কাজ করে ওদের ব্যাকগ্রাউন্ডগুলো চেক করি, মানে ব্যাকগ্রাউন্ড চেক মানে ওর এনআইডি, ওর বাবা মার এনআইডি, সবগুলো আমরা ভেরিফাইড করি। আবার যখন একটা লোক দিই তখন আমরা মানে ওর গ্যারান্টার নিই, যে ওর বাবা মা বা হাজব্যান্ডকে বলি তুমি গ্যারান্টার, কোনো যদি কিছু হয় তোমার দায়িত্ব নিতে হবে, ওইটা একটা ওদের সাথে একটা এগ্রিমেন্ট থাকে। আবার কাস্টমারের বাসাও একটা এগ্রিমেন্ট থাকে যে কাস্টমার বাসাটা মেয়ে ঢুকবে, মেয়ে যাতে অ্যাবিউজ না হয় বা কোনো ক্ষতি না হয় বা কাস্টমারের চুরি ডাকাতি না হয়, এইভাবে কাস্টমারের সাথে একটা এগ্রিমেন্ট থাকে। আবার দুই দিকেই মানে এগ্রিমেন্টটা করি। আর আমরা নর্মালি বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে নিই, এরকম আছে না যে রাস্তায় হয়তো ঘুরছে বলছে আমি কি আর কি পারি, বা ওরকম টাইপের ছেলে মেয়ে আমরা কখনো অ্যালাউ করি না। আমরা বিভিন্ন ব্রাক বন, কুমুদিনী বন, বড় বড় প্রতিষ্ঠান থেকে যেগুলো ট্রেনিং সেন্টার আছে ওখান থেকে আমরা লোকজনগুলো কালেক্ট করি।
আপনাকে আবার একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই সেই জায়গাটাতে। আপনি বলছিলেন যে যখন আপনি শুরু করলেন সেই সময় একটি কম্পিটিশনের মাধ্যমে আপনি একটি ফান্ড পেয়েছিলেন, সেই কম্পিটিশনটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, আমি প্রথম হচ্ছে ওই স্টার্টআপ বাংলাদেশে আইডিয়া একটা প্রজেক্ট ছিল, যে বিভিন্ন আইডিয়া দিয়ে ওরা একটা ফান্ড দিত। হ্যাঁ, তা আমি ওইটাতে এই প্যারেন্টস কেয়ারের আইডিয়াটা জমা দিই। তারপর ওখানে কম্পিটিশন ছিল, করার পরে ওরা 10 জনকে 12 জনকে ফান্ড দেয়। অনেক, তো ওখানে অনেক অ্যাপ্লিকেশন হয় বা অ্যাপ্লাই জমা পড়ে। তারপরে ওইটা আমরা পেলাম, ওটা একটা গ্র্যান্ট পেলাম, গ্র্যান্ট ছিল। তারপরে আমার ফান্ডের জার্নিটা আরও আছে, যেটা হলো আমি পাওয়ার পরে তো বিওএলসি আছে, BYLC, যেটা একটা ওদের এক্সেলেটার প্রোগ্রাম হয়। তো ওখানেও আমরা হচ্ছে সিলেকশন হওয়ার পরে ওরা 8 জনকে একটা ফান্ড দেয়, 8 লাখ টাকার মতো একটা ফান্ড দেয়। তো ওরা শুধু ফান্ড না, আমার আসলে একটা কোম্পানি করতে বিভিন্ন লিগ্যাল ডকুমেন্ট লাগে, যে ইনকর্পোরেশন বা আরও কিছু ডকুমেন্টগুলো রেডি করতে হয়। শুধু ওরা আবার বিভিন্ন মেন্টরশিপ দেয়। আমার মেন্টর ছিল, যারা আমরা বিজনেস করতে আসলে সুবিধা হয়। তো এই জন্য ওরা হচ্ছে আমি ওই এক্সেলেটার ওখানে উইন করে 8 লাখ টাকা পাই। ওখানের পরে আমার হচ্ছে ওরা আবার 2 জনকে স্কেল আপ ফান্ডিং দেয়। ওরা 8 লাখ টাকা দিচ্ছে বা একটা ফান্ডিং দিচ্ছে, ওরা কি আসলে কোনো ফলো আপ নিত? হ্যাঁ, আপনার কাজ কত দূরে এগুচ্ছে? হ্যাঁ, ওরা 3 মাসের প্রোগ্রাম করে। প্রোগ্রামে ওখানে অনেক কিছু শেখায়, যেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল, মানে সব, মানে একটা বিজনেস করতে কি কি লাগে সব কিছু শেখায়। এইটা তো হয়। তারপরে ওরা মেন্টর দেয় একজন, যেটা বললাম আমি মেন্টর, মানে আমি যদি যেমন আমাদের কি হয় যে বাংলাদেশের যেটা হয় কি, যে সবাই একসাথে অনেক কিছু শুরু করতে চায়, এটা হয় না। কিন্তু কিন্তু ওটা খুব আমার মনে পড়ে যে অনেক হেল্প হয়েছে আমার মেন্টর, মানে একসাথে অনেক কিছু শুরু করতে আমাকে দেয়নি। আমি কিন্তু বলতাম যে আমি ই-কমার্স করবো, এই করবো, ওই করবো, অনেক কিছু বলতাম। ও আমাকে বলতো না, তুমি এক ফোকাস ওয়ান এরিয়া, কেয়ার গিভিং ন্যানি, এইটা নিয়েই কাজ করো। যখন কেয়ার গিভিং ন্যানি হলো, তারপর ফিজিওথেরাপি আমি নার্স স্কুল ওপেন করছে, কিন্তু এইটা খুব ফোকাস উনি রাখতে আমাকে প্রচণ্ড হেল্প করছে। তো এইভাবে তারপরে আমরা ওখানে আবার 2 জনকে স্কেল আপ ফান্ডিং দেবে 8 লাখ টাকার থেকে, ওটাতে 15 লাখ টাকা। তো ওখানে আমরা আবার উইন করলাম, যে ওই 8 জনের মধ্যে থেকে 2 জন পাবে। তা আমি 15 লাখ টাকা আমরা আবার পেলাম, পাওয়ার কারণে আরও আগে গেলাম। আর লাস্টে যে ফান্ডিংটা হলো সেটা হচ্ছে শার্ক ট্যাঙ্ক একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা, শার্ক ট্যাঙ্ক ছিল, এটা রিয়েলিটি শো। ওখানে সব ইনভেস্টররা থাকে, ইনভেস্টররা ফান্ডিং করে। তা এইটাতে আমি আবার হচ্ছে ওখানে আমরা 50 লাখ টাকা উইন করলাম। আচ্ছা, তা এইভাবেই আমার হচ্ছে ওই জার্নিটা। তো এই ফান্ড পাওয়াতে আসলে প্রথমে তো বিজনেস স্ট্রাগল করতে হয় বা টাকা সমস্যা থাকে। তো এইগুলো আমাকে আসলে হয়েছে। এটা কত সালের কথা? কোনটা? এই শার্ক ট্যাঙ্কটা হলো হচ্ছে গত বছর ফেব্রুয়ারিতে হলো প্রোগ্রামটা ছিল। আমাদের স্টার্টআপ বাংলাদেশি, ওরা ভেঞ্চার ক্যাপিটাল যেটা আছে, ওরা আমাদের। আর আগের যে কম্পিটিশনগুলো যেগুলোতে ফান্ডিং পেলেন, এগুলো কি করোনার আগেই ছিল? একটা করোনা আগে ছিল শুধু, প্রথম যেটা আইডিয়া প্রজেক্টে। তারপরেরটা তো করোনার মধ্যেই ছিল, যে 8 লাখ টাকা যেটা, ওইটা তো করোনার মধ্যে। এই জন্য আমাদের অনলাইনেই হতো সেশনগুলো, নর্মাল কিন্তু ফিজিক্যালি হয়, কিন্তু এটা অনলাইনে হয়েছে এই কারণে। এবং এই জায়গায় একটু জানতে চাই যে এই যে কম্পিটিশনে গেলেন, সেই সময় কি আপনি একাই ছিলেন, না এই আইডিয়েশনের ব্যাপারটাতে আপনার সঙ্গে কোনো পার্টনার ছিল? না, আমার ওয়াইফ ছিল। মানে ও আইডিয়ার ব্যাপারে বা প্রেজেন্টেশনের ব্যাপারে, বা অনেক সময় হয় না যে প্রেজেন্টেশনগুলো ভিডিও করে পাঠাতে হয়, ওই ভিডিওগুলোতে ও ছিল, মানে অনেক ও হেল্প করেছে। এবং একটু আমার জানতে কৌতূহল হচ্ছে যে হঠাৎ করেই তো আসলে এই ব্যাপারটা হয়নি যে একটি কম্পিটিশনে যাবেন বা চাকরি ছেড়ে দিয়ে আপনি পুরোপুরিভাবে এই ব্যবসায়ী মনোনিবেশ করবেন। এই চিন্তাটা তো আসলে অনেক আগে থেকেই ছিল। এবং এই চিন্তাটার পেছনে কি আপনার মনে হয় যে আপনার MBA জীবনটাই প্রভাব রেখেছিল, নাকি পারিপার্শ্বিক আরও অনেক কিছুর প্রভাব ছিল? মানে পারিপার্শ্বিকই বেশি ছিল, মানে ছিল। আর আমি জবটা আমাকে খুব, আমি আগেও বলেছি যে আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘোরা, বিভিন্ন লোকের সাথে মিশা, যেটা এখনও তো আমার আসলে সেম কাজ, যে বিভিন্ন লোকের সাথে আমাদের প্রচুর লোক কাজ করে, 400-500 লোক অনবোর্ডিং করা আছে, 131 জন মানুষ, ওদের বিভিন্ন ট্যাকেল ছুটি লাগে অনেক, যে আমার টিমটাকে, এই যে জবটা আমাকে বেশি হেল্প করেছে। এই যে নেটওয়ার্কিং তৈরির জায়গাটা আপনাকে অনেক এটা আমার আসলে জব যদি আমি না করতাম, যদি আমি জব ছাড়া যদি শুরু করতাম, তাহলে আমার জন্য মানে অন্যরকম হতো। কিন্তু জব আমি যেহেতু পিপল ম্যানেজ করে আসছি, বা কিভাবে কাকে কখন ব্যালেন্স করতে হয় এটা বুঝে ফেলছিলাম, তো এই কারণে এখন আমি পারছি। অর্থাৎ করোনার সময় আসলে আপনি আপনার যে কাজ সেটাতে আসলে ফোকাস দিয়েছিলেন, এবং সেটাই ছিল শুরু। এবং
সুস্মিতা যেমনটি বলছিল যে সারা বিশ্ব একেবারে ঘরের মধ্যে আবদ্ধ ছিল, কিন্তু অনেকেই কিন্তু করোনার মাধ্যমে নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছে। হ্যাঁ, আপনিও তাদের মধ্যে অবশ্যই অন্যতম। হ্যাঁ, ওইটাই করোনাটা মানে আমাকে হেল্প করছে, মানে বিজনেসটা মানে আমি জব ছেড়ে বিজনেসে নামাটা, তারপরে হচ্ছে যে একটা আইডিয়া ক্রিয়েট করা, বা যেটা আসলে আমি তো ওই সময় বলুন অনেক ভালো একটা প্রফিট করেছি, যেটা আমার খুব সুবিধা হয়েছে। তারপরে এই জার্নিটা মানে আস্তে আস্তে আগাচ্ছি আমি। আচ্ছা, কোনো ভুক্তভোগী বা কেউ যদি কোনো রোগী যদি আপনাদের প্যারেন্টস কেয়ার থেকে ট্রিটমেন্ট নিতে চায়, তাহলে আসলে তাকে কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আসলে? আচ্ছা, আমাদের হচ্ছে সিস্টেমটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা কাস্টমার কেয়ারও আছে। তো ওরা বিভিন্নভাবে, আমরা তো নর্মালি ডিজিটাল প্রচুর মার্কেটিং করি ফেসবুক, গুগলে। তো এইসবে ওরা দেখে হচ্ছে আমাদেরকে নক করে, হ্যাঁ, নক করে যে আমার কেয়ার গিভার লাগবে। এটা আসলে সিরিয়াস পেশেন্টগুলোই নাই, ক্যান্সার, ডিমেনশিয়া, স্ট্রোকের পেশেন্ট, এসবই বেশি আসে আমাদের এখানে। আর বাচ্চাদের ন্যানিটাও আসে, কারণ এখন হাজব্যান্ড ওয়াইফটা সবাই জব করে, তা বা বেবিকে কে দেখবে, দেখার লোক থাকে না। তো এই কারণে ওগুলো আসে। তো ওরা ওয়েবসাইটেই নক করে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে বেশিরভাগ নক করে। তখন আমরা ওদের সাথে আমাদের কাস্টমারের সাথে কমিউনিকেট করে আমরা বলি, এবং আমরা সিভি শেয়ার করি। ওরা ইন্টারভিউ নিতে পারে, ওরা যদি চায় ওরা ইন্টারভিউ। আমরা অ্যাপসও নামাচ্ছি, আমাদের অ্যাপসের ডেভেলপমেন্টের কাজ চলছে। হয়তো হোপফুলি আশা করছি 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের অ্যাপসও নামবে। মূলত কি ওয়েবসাইটের মাধ্যমে রোগীরা যোগাযোগ করে, নাকি সোশ্যাল মিডিয়াতেও আপনাদের অ্যাক্সেস আছে? সোশ্যাল মিডিয়ায় অ্যাড চলে, তখন তো 2টা লিঙ্কই দেওয়া থাকে, ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকে। তো বেশিরভাগ হচ্ছে হোয়াটসঅ্যাপেই বাংলাদেশের মানুষ ওই হোয়াটসঅ্যাপেই নক করে বেশি, যে আমি তোমাদের সম্বন্ধে জানতে চাই বা প্রায় জানতে চাই। আর এখানে আরেকটা হচ্ছে ট্রাস্টড দি বিজনেস। যেমন আমার এখন অ্যাক্টিভ কাস্টমার আছে 130, কিন্তু প্রথমে কিন্তু 1 বছর শুধু আমার 8টা কাস্টমার বাড়ছিল না, কারণ মানুষ কিন্তু মানে বিশ্বাসটা আসলে যে নতুন এটা নিব, কেমন হবে, যখন ধরেন ওই যে নিচে একজন, ও আবার আরেকজনকে ওয়ার্ড অফ মাউথে বলছে যে না প্যারেন্টস কেয়ার ভালো বা বিশ্বাসযোগ্য কোম্পানি, এইভাবে। যেমন এখন কিন্তু আমার যে আসে কাস্টমার, কিন্তু তাকে অ্যাড বাদও কিছু কাস্টমার আসে যারা হচ্ছে অন্য রেফারেন্সে, যে না এটা ভালো, বা বাইরেরও প্রচুর নেয় যারা মানে বাবা মা থেকে দেশে, কিন্তু ওনারা হয়তো কানাডা, ইউএসএ বা অস্ট্রেলিয়া থাকে, ওনারাও আমাদের এখান থেকে নিচ্ছে সার্ভিস। স্যার, এই জায়গাটাতে আপনাকে আবার একটু পেছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনি বলছিলেন যে শুরুর দিকে যখন কম্পিটিশনগুলোতে গেলেন, আপনি এবং আপনার স্ত্রী ছিলেন এই প্রতিষ্ঠানটির সঙ্গে, কিন্তু পরবর্তীতে যখন দেখলেন যে ব্যবসাটা বড় হচ্ছে, কাজের ক্ষেত্রগুলো আরও বড় হচ্ছে, সেই সময় আপনাদের সঙ্গে কি আরও কেউ যুক্ত হলো? না, আমার হচ্ছে যে ইনভেস্টর, তো ওরা তো একটা ইকুইটি নিয়েছে, মানে টাকা যে দিয়েছে, ওরা তো ইকুইটি নেয়। তো ওই সময় যেরকম বিওএসসি আছে, যেমন স্টার্টআপ বাংলাদেশে আছে, তারপর আমার ওই প্রথম থেকে আমার একটা ফ্রেন্ড আছে, ও হেল্প করেছে। আচ্ছা, ও গার্মেন্টসে মানে গার্মেন্টসের ওনার। তো প্রথম থেকে যেটা হয় টাকা পয়সার মানে প্রথম কোভিডের ভালো হয়েছে, তারপরে তো আবার বিজনেসটা একদম খুব খারাপ অবস্থায় গিয়েছিল। তখন তো আবার চলছিল না, কারণ প্রোডাক্ট নাই, তো কেয়ার গিভার কাস্টমার পাচ্ছিলাম না, ন্যানি কাস্টমার। তখন ও আবার ফান্ডিং দিয়ে আমাকে হেল্প করেছে, আমার ফ্রেন্ডটা। ও হেল্প করলো, আর হচ্ছে তারপর তো আমি এই ফান্ডগুলো পেলাম। ও বিএলসি যেরকম ওরা আছে, তারপরে স্টার্টআপ বাংলাদেশ আছে। আচ্ছা, সেই সময় তো আসলে মানবিক বিপর্যয় অনেক বেশি ঘটেছে সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কোনো কি আসলে মানবিক ঘটনা আপনার মনে পড়ে, যার মাধ্যমে আসলে মানে চিকিৎসা সেবা দিতে গিয়ে আপনারা ফেস করেছিলেন? হ্যাঁ, মানবিক তো মানে এইগুলো পেশেন্টকে, যেমন অনেক ধরনের পেশেন্ট থাকে, বেড রিডেন, ইভেন এরকম আছে যে আসলেই খুব খারাপ লাগে যখন এখনকার যে বৃদ্ধদের দেখলে যে 4 বছর 5 বছর ধরে বেড রিডেন, বেডেই পড়ে আছে, খুব খারাপ লাগে। তারপর আমি একটা মানে ঈদের সময়, তখন তো নতুন কোম্পানি হলে অনেক কিছু, এখন যেমন আমার কোম্পানিটা মোটামুটি বড় হয়েছে, অনেক এমপ্লয় আছে, প্রথম থেকে তো নিজেরও অনেক কাজ করতে হয়। তো একবার যেরকম আমি উত্তরাতে একটা গেলাম ডিমেনশিয়া পেশেন্ট, ঈদের সময় আমার এমপ্লয়রা সব ছুটতে গেছে, আমি কী করবো, এগ্রিমেন্ট করতে হবে। পরে আমি নিজেই যেতে হয়েছি ঈদের সময় যে এগ্রিমেন্ট করার জন্য। তখন ওই পেশেন্ট, উনি ছিল চিটাগাং ইউনিভার্সিটির টিচার, যে পেশেন্ট সে আবার ডিমেনশিয়া পেশেন্ট। তো ডিমেনশিয়া পেশেন্ট, সে আমাকে মানে 20 মিনিট ধরে একটা কথাই বারবার বলছে, মানে একটা কথাই। তার উত্তরাতে 5তলা বাড়ি আছে, একা থাকে, সে কেউ থাকে না, ছেলেরা মনে সব বাইরে থাকে। তা এখন তাকে দেখে মানে সে আমাকে 20 মিনিট 30 মিনিট ধরে একটা কথাই বলছিল বারবার, এবং তার 5তলা বাসায় কেউ নাই, সে একা, মানে দেখে খুব মানে আমার কাছে ভীষণ অসহায়। হ্যাঁ, অসহায় লাগছে। সেই ইউকেরও সিটিজেন, তারপরে চিটাগাং ইউনিভার্সিটির টিচার ছিল, মানে তাকে মনে হয়েছে যে জিনিসগুলো মানে
মানে আমার কাছে মাঝে মনে হয় মানে এই অবস্থা হলে তো আসলে কেমন মানে ব্যাপারটা 5 বছর ধরে যদি কেউ বেড রিডেন হয়ে মানে থাকে সেটা খুব খারাপ লাগে। এবং আমরা যদি নিজের অভিজ্ঞতা থেকেও দেখি সুস্মিতা, যে আমাদের আশেপাশে কিন্তু বয়োবৃদ্ধ বাবা মারা কিন্তু অনেক অসহায় হয়ে একদমই পড়ে, তাই। এবং সন্তানদের জায়গা থেকেও কিন্তু দায়িত্বশীলতার অনেক অভাব রয়েছে। এবং আমার কাছে মনে হয় যে বর্তমানে আসলে জীবন এতটা জটিল হয়ে গেছে, চাইলেও সব সন্তানরা আসলে বাবা মাকে যে পরিপূর্ণভাবে সময় দেওয়া, সঙ্গ দেওয়া, সেই কাজটা আসলে করে ওঠা সম্ভব হয় কিন্তু না। আমার কাছে মনে হয় যে বাবা মা যেহেতু আমাদের খুবই ভালোবাসার মানুষ, আমি সবসময় বলি যে শ্রেষ্ঠ ভালোবাসা পৃথিবীর বাবা মায়ের ভালোবাসা। আমরা যদি নিজেদের জায়গা থেকেও একটু সময় বের করে বাবা মার সুচিকিৎসার ব্যবস্থা করি, একটু সচেতন থাকি, কারণ বাবা মা কিন্তু একজন সন্তানকে অনেক ভালোবাসা দিয়ে আদর দিয়ে মানুষ করেন। আপনি আসলে এত চমৎকার একটি বিষয় নিয়ে কাজ করছেন, এবং যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে মানবিক একটি কাজ, বাবা মায়েদের নিয়ে কাজ, এবং সেই কাজটি তো আসলে খুবই চমৎকার এবং প্রশংসনীয় নিঃসন্দেহে। কিন্তু এই মুহূর্তে আপনার কাছ থেকে একটু জানতে চাইছি যে বাবা মা যখন ব্যাপারটি চলে আসে তখন সকলের মধ্যে একটা অন্যরকম সেন্সিটিভ ব্যাপার কাজ করে। বাবা মায়ের সেবার ক্ষেত্রে আসলে কেউ কম্প্রোমাইজ করতে আসলে চায় না। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যখন কেউ আসবে, তারা তো সেই কামনাটা নিয়েই আসবে যে একদম সর্বোচ্চ সেবাটা আপনারা তাদের বাবা মাদের জন্য প্রোভাইড করবেন। সেক্ষেত্রে এই সেবার জন্য আসলে কতটা ব্যয়বহুল বা কতটা কি পরিমাণ অর্থ খরচ হতে পারে আপনাদের কাছ থেকে সেবা নিতে গেলে? আচ্ছা, এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ, মানে একটু, কারণ আসলে যারা ট্রেনিং করে ওরা তো একটা 6 মাসের কোর্স করা, হ্যাঁ, তারপরে ওরা মোটামুটি এডুকেটেড, মানে এইচএসসি বা কিছু ভালো আছে যে ভালো অনার্স করা, এরকমও ছেলে মেয়েও আছে কিছু। তো এইটা হচ্ছে আমরা বিভিন্ন প্যাকেজ আছে, যেমন আমাদের কেয়ার গিভিং এর ক্ষেত্রে 12 ঘন্টা একটা প্যাকেজ আছে, আর 24 ঘন্টা মানে পার্মানেন্ট থাকবে ও বাসায় থেকে কাজ করবে, আর 12 ঘন্টা যেটা অনেকে 12 ঘন্টা প্যাকেজটা নেয়। তো এইটা হচ্ছে আমাদের প্যাকেজের যে যদি প্রাইসিং বলি তাহলে 12 ঘন্টার জন্য মান্থলি মাসে হচ্ছে 24,000 পড়ে মাসে। 24,000, হ্যাঁ, আর যদি 12 ঘন্টার জন্য, আর যদি 24 ঘন্টার জন্য পার্মানেন্ট 12 ঘন্টা বলতে প্রতিদিন 12 ঘন্টা, প্রতিদিন 12 ঘন্টা, প্রতিদিন 12 ঘন্টা, এক মাস, হ্যাঁ, এক মাস, ওর মাসে 2 দিন ছুটি আছে, ওই কেয়ার গিভিং এর ছুটি আছে। আর যদি 24 পার্মানেন্ট ওর বাসায় থাকে সেই ক্ষেত্রে আমরা 30,000 টাকা নিই মাসে। আচ্ছা, এটা নিচ্ছে। এটা কি আসলে প্যারেন্টসদের ক্ষেত্রে, নাকি আপনারা যেটা বলছিলেন যে ন্যানি পরিষেবা? ন্যানি আরো একটু কম, ন্যানি কম, কারণ রোগীর তো অনেক কিছু জানতে হয়, যে ভাইটাল সাইন্স, তারপরে অনেক গোসল করানো, লিফটিং শিফট, অনেক উঠতে পারে না সেগুলো উঠানো, বসানো, গোসল করানো। আর বাচ্চাদের প্যাকেজটা হচ্ছে আসলে ছোটো, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, এরকম অনেকগুলো প্যাকেজে আছে। কারণ যারা কর্পোরেট জব করে বেশিরভাগ ওই যে সপ্তাহে 5 দিন নেয়, 8 ঘন্টা করে নেয়। সেই ক্ষেত্রে আমরা ওই যদি 8 ঘন্টা প্যাকেজ নেই তাহলে মান্থলি হচ্ছে 13,000 টাকা, 14,000 টাকা, যদি ওটা আবার সপ্তাহে 5 দিন 6 দিন আছে। তারপরে আবার ধরেন যদি 12 ঘন্টা নেয় সেক্ষেত্রে হয়তো 18 থেকে 19,000 টাকা এইভাবে, আর পার্মানেন্টলিও 22,000 টাকা। ন্যানিটা একটু কম, কিন্তু ন্যানিটাও আমরা মোটামুটি যেহেতু একটু মোটামুটি এক্সপেন্সিভ, আমরা চেষ্টা করি যে ওই যে মেয়েটা আছে একটু এডুকেটেড, কথা বলে ভালো করে, সুন্দর করে গুছায় কথা বলে, এবং ন্যানির যে ট্রেনিংগুলো আছে যে বাচ্চাকে আসলে হাইজিন মেনটেন করা, খাওয়ানো, খাবার বানানো, সবগুলো ওরা ট্রেনিং প্রাপ্ত হয়। আচ্ছা, এই যে ট্রেনিং এর প্রসঙ্গটা যেহেতু আসলেন, সেই ট্রেনিংটি কি আপনাদের প্রতিষ্ঠান থেকেই দেওয়া হয়, নাকি তারা বাইরে থেকে ট্রেনিং করে পরবর্তীতে আপনাদের প্রতিষ্ঠানে কাজ করতে আসে? ট্রেনিং আমরা এখনো দিই না, আমরা হয়তো সফট স্কিল ট্রেনিং দিই, যেটা হচ্ছে ওই যে গ্রুমিং পরেরটা, যে কথাগুলো কিভাবে বলতে হবে বা কিভাবে ব্যবহারগুলো করতে হবে, যে একজন বাচ্চার মা বা একজন পেশেন্টের যে ছেলে মেয়ের সাথে, এইগুলো আমরা আসলে ট্রেনিং দিই। কিন্তু মেইনলি ওদের প্র্যাকটিক্যাল ট্রেনিং দিই, ওই যে আমি বললাম কুমুদিনী, ব্রাক, রিজদা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা হচ্ছে ওগুলো মেয়েদেরকে, ট্রেনিং প্রাপ্ত যারা, তাদেরকে আপনারা রিক্রুট করে থাকেন। একটু জানতে চাইছি যে শুরু যখন করলেন এই কেয়ার গিভিং এবং ন্যানি পরিষেবা, সেই সময় আপনাদের সঙ্গে কর্মী কতজন ছিল এবং বর্তমানে কতজন আছে? শুরুতে ছিল ওই 80-90 জন ছিল, এখন প্রায় 500 জনের মতো আমাদের এই করা আছে, অনবোর্ড করা আছে, মানে আমাদের প্ল্যাটফর্মে আছে। এবং এই যে পরিষেবাটি, সেটি কি পুরো দেশব্যাপী আপনারা দিয়ে থাকেন, না শুধু ঢাকা কেন্দ্রিক? আমাদের ঢাকাতে হচ্ছে এই প্যাকেজগুলো যে বললাম, এই সব প্যাকেজগুলো ঢাকাতে চালু আছে। ঢাকার প্রায় যেমন চিটাগাং আমাদের চলছে, তারপরে ময়মনসিংহে চলছে, হ্যাঁ, তারপর রাজশাহীতে চলছে। এইগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি আপনাদের শাখা আছে? না, শাখা না,
এটা ঢাকা থেকে Online, online ঢাকাতে based। পারে, এটা 24 যে পার্মানেন্ট যেটা জি, জি। ঢাকার বাইরে ওই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার কোনো প্যাকেজ নাই। মানে আপনাদের সঙ্গে তারা যোগাযোগ করার পর আপনার ঢাকা থেকে একজন কেয়ার গিভারকে সেখানে পাঠিয়ে দিই চিটাগানে পাঠিয়ে আচ্ছা। দিই, যে 24 পার্মানেন্ট যেটা বললাম জি, জি। ওইটা হচ্ছে ঢাকার বাইরে আছে। কিন্তু আসলে ঢাকা থেকে যান নাকি এমনি চট্টগ্রামেরই মানুষ বা সেই জেলার মানুষ? না, ঢাকা থেকে বেশিরভাগ যায়, হয়তো দেশের বাড়ি হচ্ছে ওর হচ্ছে আলাদা জায়গায়, কিন্তু মেইনলি থাকে ঢাকাতেই। আচ্ছা, হয়তো দেশের বাড়ি হয়তো বরিশাল, হয়তো ময়মনসিংহ হতে পারে, কিন্তু থাকে ঢাকাতেই ওরা বেশিরভাগই। আসলে ভীষণ একটা মানবিক কাজ আসলে আপনারা করে যাচ্ছেন, যেটা খুবই স্পর্শকাতর। সুস্মিতা যেটি বলছিল যে এই বয়সটাতে এসে একেবারে চলশক্তিহীন হয়ে যান আমাদের বাবা মারা, বয়োবৃদ্ধ মানুষেরা, যে মানবিক সাপোর্টটা আসলে দিয়ে যাচ্ছেন। মানুষ আসলে অনেক সময় অর্থ দিয়েও আসলে সেটা পায় না, হ্যাঁ, যেটা আসলে আপনারা কাজ করে যাচ্ছেন, ভীষণ উজ্জ্বল একটা দৃষ্টান্ত। কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, প্যারেন্টস কেয়ারে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে আসলে করে? আপনাদের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স কি আছে? হ্যাঁ, আমাদের অফিস আছে। আমাদের অফিস হচ্ছে মিরপুর ডিওএইচএস অফিস, ওটা হচ্ছে রোড নম্বর 9, 688 নম্বর বাসা, আর এভিনিউ 6-এ আমাদের অফিসে, লিফটের 3-এ। আচ্ছা। তো ওই আমরা ওখানেই অনেক দিন ধরেই অফিস করছি, মানে আর অনলাইনে যদি যোগাযোগ করতে চায়? অনলাইনে আমাদের ওয়েবসাইটে নক করলে হবে, www.parentscare.xyz, এটাতে নক করলে হবে। আর ওখানে দেখলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, কাস্টমার নাম্বার, বা ফেসবুকও, যদি ফেসবুকে parentscare.xyz যদি দেখে, সেক্ষেত্রে ফেসবুকও আমাদেরকে পাবে। স্যার, এই মুহূর্তে একটু জানতে চাইছি যে এই যে আপনি যে সেবাগুলোর কথা বললেন, সেই সেবাগুলো আপনি নিজেই বললেন যে কিছুটা ব্যয়বহুল, এবং এই ব্যয়বহুল সেবাটি নেওয়ার আসলে হয়তো সবার সামর্থ্য নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কোনো অল্টারনেটিভ চিন্তা করছেন কিনা যে আরও কম ব্যয়ে, আপনি যেমন বললেন যে 1 মাসের প্যাকেজ, কেউ যদি চিন্তা করে যে হয়তো ছেলে মেয়ে 1 সপ্তাহের জন্য কিংবা 15 দিনের জন্য দেশের বাইরে কোথাও যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো মা বাবার জন্য কোনো একজন লোককে তারা নিতে চাইছেন, সেই ধরনের সেবা আপনাদের? হ্যাঁ, আমাদের ডেইলি প্যাকেজও আছে। ডেইলি প্যাকেজটাতে এটাতে পড়ে, ডেইলি প্যাকেজ যে 1200 টাকা করে আমরা নিই, ওইটাও নিতে পারবে 7 দিন 10 দিনের জন্য। কেউ লাগে ডেইলি প্যাকেজও নেয় অনেকে, যে যখন হসপিটালে থাকে, যেমন আমাদের পিজিতে বা ইবনে সিনাতে এরকম চলছে, কিন্তু 2-3টা হয়তো রানিং চলছে, এরা ওই ডেইলি প্যাকেজ হাসপাতালে 10 দিন আছে, হয়তো কে থাকবে বা সবার দিনের বেলা জব থাকে, তো এটাও ডেইলি প্যাকেজ আমাদের নিতে পারে কেউ। এবং আপনারা ফিজিওথেরাপি সেবাটাও আসলে দিয়ে বাসায় দিয়ে থাকে। এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এটা খরচটা কেমন বা কিভাবে দিয়ে থাকেন? এইটা হচ্ছে যে পার সেশন, মানে এখানে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে জুনিয়র যারা, তাদের ক্ষেত্রে আমরা 1000 টাকা করে নিই, আর যদি একটু সিনিয়র হয় ওটা 1200 টাকা করে নিই। আচ্ছা, ওইভাবে ফিজিওথেরাপিটা আমরা দিয়ে থাকি, মানে বাসায় যে দিয়ে আসবে। আচ্ছা, এবার যদি একটু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই, যে বর্তমানে যে সেবাগুলো আছে সেগুলো ছাড়াও ভবিষ্যতে আর নতুন কোনো সেবা চালু করার পরিকল্পনা আছে না, কিনা? এইটা আসলে এখন যে প্যারেন্টস কেয়ারটা, এটা তো ধরুন ঢাকায় বা আস্তে আস্তে বাড়ছে, তো এটা নিয়ে আসলে অনেক কাজ করার অপশন আছে, যে কারণ ঢাকাতে প্রচুর লোক, তো এখনও অনেক কাস্টমার গ্রো করার অপশন আছে, বা মানুষকে ওই যে আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু আমার ট্রাস্টর দিয়ে বাড়াতে হবে, আর বাংলাদেশের ট্রেনিংটা আরও ডেভেলপ করতে হবে। কারণ যেমন এই বিজনেসটা প্রচুর, যেমন বাইরের দেশে প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু দেখেন ফিলিপাইন বা ইন্ডিয়ান ওয়ার্কাররা ওয়ার্ল্ড ওয়াইড কেয়ার গিভিংয়ে কাজ করছে, কিন্তু আমাদের দেশের কিন্তু কেয়ার গিভিং ওই জায়গায় যেতে পারছে না, যে বাইরে যাওয়া যায়। ফিলিপাইন তো পুরো মার্কেট, সব জায়গায় দেখবেন ফিলিপাইনে মেয়েরা কাজ করে। তো এই যে ট্রেনিংয়ের ব্যাপারগুলো, কমিটমেন্টের ব্যাপারগুলো, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারগুলো, তো এইখানে আসলে আমার এখানেই ইচ্ছা যে আরও কাজ করার, কারণ এখানে কাজ করার স্কোপটা এখনও অনেক গ্যাপ, হিউজ গ্যাপ। তো এই গ্যাপটা ফিল আপ হওয়ার, মানে যে পর্যন্ত আসলে করা যাবে ওটা করব, তারপরে দেন হয়তো আমরা। আর এই সেবাটা তো শুধু ঢাকার মধ্যে মেইন, যেমন চিটাগাং আমার প্ল্যান আছে, পর চিটাগাং সিলেটেও যে 10 ঘন্টা 12 ঘন্টা যে প্যাকেজগুলো, মানে ন্যানির প্যাকেজগুলো, তো এইগুলো চালু করা আছে, যে এরপর চিটাগাং যাব, সিলেট যাব, তো এই আস্তে আস্তে ডিস্ট্রিক্টগুলো কভার করব। এই হচ্ছে আমার প্ল্যান, ভবিষ্যতের জন্য প্ল্যান আছে। এবং আপনি যেহেতু বলছিলেন যে সেই কর্মীদের যে ট্রেনিংয়ের ব্যাপারটা, সেই জায়গাতে কিছুটা ল্যাকিংস আছে আমাদের দেশে এখনো, আপনার নিজের কি কোনো এরকম উদ্যোগ নেওয়ার চিন্তা আছে যে কেয়ার গিভিং এর কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান আপনি নিজে তৈরি করার? হ্যাঁ, আমার প্ল্যান আছে যে নেক্সটে ট্রেনিং সেন্টারে দেওয়ার আমার ইচ্ছা আছে, যে কারণ আমি তো আসলে কাজ করি, কাস্টমার যে কী সমস্যাগুলো হয় বা এটা কিন্তু আমি জানি। হ্যাঁ, ট্রেনিং সেন্টারগুলো হয়তো এই যে আমার মতো এখন হয়তো হোম কেয়ারের লোক দেয় না, তো ওরা কিন্তু আসলে প্রবলেমগুলো হয়তো বুঝতে পারে না, কিন্তু আমি কিন্তু জানি যে এই ট্রেনিংগুলো দিলে বা এই প্র্যাকটিক্যালগুলো করলে অথবা এই গ্রুমিংটা করলে এটা অনেক ডেভেলপ হবে। তো এই কারণে আমার ইচ্ছা আছে যে নিজেই ট্রেনিং সেন্টার দেওয়া।
চমৎকার মানবিক কাজ আসলে করে যাচ্ছেন। একটা সময় চাকরি করতেন, তারপরে হয়ে উঠলেন উদ্যোক্তা। অনেকে আসলে উদ্যোক্তা হতে চান বর্তমান সময়ে। হ্যাঁ, তাদের উপরে যদি কোনো আপনার উপদেশ দেওয়ার থাকে বা কোনো পরামর্শ দেওয়া থাকে? আমার যেটা পরামর্শ হলো, এটা খুব মানে ধৈর্যের ব্যাপার। মানে এটা হয় সবাই বেশিরভাগই হারায় ফেলে। আর হচ্ছে পারিপার্শ্বিক অনেক কিছু বলবে যে এই হচ্ছে না কেন, জবে যেমন আমারও কিন্তু প্রথম দিকে এরকম হয়েছে, যখন রবিতে তো একটা ভালো প্যাকেজ পেতাম, ভালো হ্যান্ডসাম স্যালারি, কিন্তু আমার কিন্তু প্রচুর প্রেশার আসছে এবং প্রচুর আসছে। যখন ওই কোভিড শেষ হলো, পরে অবস্থা খারাপ হলো, যে জব করো, ভাই বোনের প্রেশার, আম্মার প্রেশার, মানে সবার প্রেশার আসছে যে এটা করো, বিভিন্ন জায়গা থেকে সিভি জমা দাও, এই দাও। কিন্তু এইগুলো আসলে ওইভাবে মানে নেওয়া যাবে না। মেইন কথাতে ধৈর্য। আর একবারে প্রথম দিকে একবারে অনেকগুলো, বেশিরভাগই হয় অনেক কিছু শুরু করতে চায়। এটা না, ফোকাস ওয়ান এরিয়া করে একটা সাকসেস হলো, দেন সেকেন্ড এরিয়া, মানে আস্তে আস্তে এভাবে গ্রো করে এবং ধৈর্য নিয়ে থাকে, এটা হবেই মানে ভালো হবেই। চমৎকার করে বললেন। আসলে আমরা অনেকে অনেক কিছু দিয়ে শুরু করতে চাই, দিন শেষে আসলে কোনো কিছু হয়ে ওঠে না। আসলে একটা সাফল্য কিন্তু আরো অনেক সাফল্য নিয়ে আসে সুস্মিতা, তাই না? এবং আরো একটি বড় বিষয় স্যার বলছিলেন যে ধৈর্য এবং কোনো কিছুর সাথে লেগে থাকা। আসলে অনেকেই চিন্তা করে যে হুট করে এই সাফল্যটা চলে আসবে, যেটা সবসময় সম্ভব হয় না। এবং স্যার, একটু আমরা শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, ছোট্ট করে জানতে চাইবো যে সহধর্মিণী শুরুতে আপনার সঙ্গে ছিলেন, বর্তমানে তার কথা একটু জানতে চাই ছোট করে, যে সে এখনো আপনার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে কিনা? হ্যাঁ, সে এখনো আছে। মানে আমি তো মানে কো-ফাউন্ডার, সিইও বা এমডি, ম্যানেজিং ডিরেক্টর, সে এখনো এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আছে এবং সেও বিভিন্ন গাইড করে, হেল্প করে, বিভিন্ন সময় হেল্প করে। সে যদিও পার্ট টাইম, সে জব করে একটা জায়গায় প্রতিষ্ঠানে, কিন্তু সে এখানে যখনই পারে হেল্প করে, বা আমার বিভিন্ন ইনভেস্টরের যে পিচ থাকে সেগুলো তো ট্রাই করে সে অ্যাটেন্ড করতে। আচ্ছা, চমৎকার। আর ভবিষ্যতে আসলে প্যারেন্টস কেয়ারে আরো নতুন কোনো সেবা যুক্ত করতে চান কিনা? হ্যাঁ, ওই যে বললাম যে আমি এটা নিয়ে আসলে ওই যে স্কেল আপ করার অনেক প্ল্যান, যে সারা বাংলাদেশকে ছড়িয়ে দেওয়ার পর যে এরকমও যে সুযোগ পাই গ্লোবালি যাওয়ার, সেটাই অবশ্যই আমরা করব এবং ট্রেনিংটা নিয়েও মানে খুব কাজ করার ইচ্ছা আছে। চমৎকার। আসলে আপনি একটা মানবিক কাজ করে যাচ্ছেন, সেটা অনেকের জন্য আসলে অনুকরণীয় এবং খুবই স্পর্শকাতর একটা জায়গা নিয়ে কাজ করে যাচ্ছেন। শেষ বয়সে এসে মানুষ আসলে অনেক বেশি অবহেলার শিকার হয়, তাদের সুচিকিৎসার প্রয়োজন পড়ে। আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে যেভাবে আপনি সেবা ছড়িয়ে দিচ্ছেন, তার অগ্রযাত্রা আমরা সবসময় কামনা করি। অনেক ধন্যবাদ সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকেও অনেক, মানে আমাকে ডাকার জন্য বা আমাকে এগুলো বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।